আজকে আমাদের বিষয়বস্তু হলো ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব। তো এখন দেখি যে ট্রানজিটিভ ভার্ব কি, ইনট্রানজিটিভ ভার্ব কি। খুব ছোট করে যদি বলি তাহলে ট্রানজিটিভ ভার্ব হচ্ছে সেই ভার্বগুলো যাদের অবজেক্ট থাকে, আর যে সকল ভার্বের অবজেক্ট থাকে না সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। হাই ফ্রেন্ডস, আমি সাগর আর তোমরা দেখছো আমার চ্যানেল লার্ন ইংলিশ উইথ সাগর। আমি এই চ্যানেলে ইংলিশ গ্রামার এবং লিটারেচারের উপর বিভিন্ন ভিডিও দিয়ে থাকি। তোমাদের যদি এই চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এবার আমরা উদাহরণ দিয়ে দেখি যে অবজেক্টটা কি। এটা যে আমি লিখলাম সেন্টেন্সটা, এখনো সেন্টেন্সটা কমপ্লিট করিনি। দ্য বয় ব্রোক, ছেলেটি ভেঙেছিল। তাহলে আমি এখানে সাবজেক্ট দিলাম, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। তো সাবজেক্ট দেওয়ার পরে আমি যখন ভার্ব দিলাম তাহলে দেখো মানেটা কি দাঁড়াচ্ছে, দ্য বয় ব্রোক, ছেলেটি ভেঙেছিল। কিন্তু দেখো তো নিজেদের প্রশ্ন করে যে আমি কি সেন্টেন্সটা সম্পূর্ণ লিখলাম? মানে আমি যেটা বলতে চাইছি সেটা হলো সেন্টেন্সটার যে অর্থটা সেটা কি সম্পূর্ণ হলো? ছেলেটি ভেঙেছিল, এখানে একটা প্রশ্ন আসতে পারে যে ছেলেটি কি ভেঙেছিল, তাই তো? তাহলে আমার যে বাক্যটা আছে তার অর্থটা সম্পূর্ণ হবে। তাহলে ধরো এখানে আমি যে কোনো একটা ওয়ার্ড দিতে পারি যেটা এই সেন্টেন্সটার সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। আমি এখানে লিখলাম দ্য বয় ব্রোক এ কাপ। মানে কি? ছেলেটা একটা কাপ ভেঙেছিল, তাই তো? তাহলে এইখানে আমি কাপ পর্যন্ত যদি আসি তবে এই বাক্যটা সম্পূর্ণ হচ্ছে, যে অর্থটা আছে বাক্যটার যে অর্থটা সেটা সম্পূর্ণ হচ্ছে। তাহলে দেখো এখানে সাবজেক্ট যে একটা কাজ করেছিল সেটা কি? ব্রোক, তাই তো? তাহলে এই যে কাজটা করেছিল সাবজেক্ট, তাহলে সেই কাজটা অর্পিত হলো কার উপরে? কাপের উপরে। তার মানে হচ্ছে তাহলে ট্রানজিটিভ ভার্ব আমি কোনটা বলতে পারি? যে যখন সাবজেক্ট বা কর্তা কোনো একটা কাজ শুরু করে এবং সেই কাজটা অর্পিত হয় অন্য একটা বস্তু বা ব্যক্তির উপরে, তখন সেটাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। তাহলে অন্য আরেকটা উদাহরণ দিচ্ছি, আমি দেখো অন্য একটা সেন্টেন্স লিখছি। দ্য বেবি স্লিপস, মানে হচ্ছে কি শিশুটি বা বাচ্চাটি ঘুমায়, তাই তো? এখানে সাবজেক্ট হচ্ছে দ্য বেবি আর ভার্ব হচ্ছে স্লিপস, মানে হচ্ছে ঘুমায়। এই সেন্টেন্সটার মানেটা কি দাঁড়াচ্ছে? বাচ্চাটি বা শিশুটি ঘুমায়। তাহলে দেখো এই কাজটা কি করছে? দ্য বেবি। আর ভার্বটা কি কাজ করছে? সে ঘুমায়। তাহলে এখানে দেখো আমার কি বা কাকে, এখানে যেমন প্রশ্ন করছিলাম আমি ব্রোককে, কি ভেঙেছিল? একটা কাপ। কিন্তু এইখানে ভার্বটাকে দেখো এরকম কোনো কি বা কাকে দিয়ে প্রশ্ন করার আমার প্রয়োজন পড়ছে না। সাবজেক্টটা কাজটা করছে এবং সেটা ভার্বেই কাজটা সমাপ্ত হয়ে যাচ্ছে। কি বা কাকে এই কাজটা করা হয়েছিল, আমি যদি স্ক্রিপ্টটাকে প্রশ্ন করি কি ঘুমিয়েছিল, কাকে ঘুমিয়েছিল, এরকম কোনো ওয়ার্ড বা অবজেক্টের আমার দরকার পড়ছে না। তাহলে বোঝা গেল কি যে কোনো একটা ভার্বে, যখন কোনো একটা ভার্বের অবজেক্ট থাকে তখন সেটাকে আমি বলছি কি? ট্রানজিটিভ ভার্ব। আর অবজেক্ট যদি না থাকে তখন সেটাকে বলছি ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে অবজেক্ট কোন একটা সেন্টেন্সে আমি চিনবো কি করে, যে আমি বুঝবো কি করে যে এই সেন্টেন্সে এটা হচ্ছে অবজেক্ট? আমি যে প্রিন্সিপাল ভার্বটা, মূল ভার্ব যেটা আছে সেটাকে যদি আমি কি বা কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে যে উত্তর পাবো সেটা হচ্ছে অবজেক্ট। আর যদি এরকম কোনো উত্তর আমি না পাই তাহলে সেখানে আমি বুঝবো সেখানে অবজেক্ট নেই। তাহলে আরেকটা সেন্টেন্স তোমাদের দিই। হি হেল্প মি। আমি যদি এতদূর পর্যন্ত বলি, হি হচ্ছে সাবজেক্ট আর হেল্প হচ্ছে ভার্ব, আমি যদি এতদূর পর্যন্ত বলি তাহলে কি দাঁড়ায়? সে সাহায্য করেছিল। তাহলে আমি কি অর্থটা সম্পূর্ণ করলাম? বাক্যটা না, আমার এখানে প্রয়োজন হচ্ছে কাকে সাহায্য করেছিল, তাই তো? এখানে আমার কি প্রশ্নের দরকার নেই, কাকে সাহায্য করেছিল? আমাকে। তাহলে এই যে বললাম কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। কি আগেরটা আমি সেন্টেন্সটা কি লিখেছিলাম? কি যে দ্য বয় ব্রোক এ কাপ, তার মানে ছেলেটি কি ভেঙেছিল? একটা কাপ ভেঙেছিল। আর এখানে আমি বলছি হি হেল্প মি, সে সাহায্য করেছিল। ভার্বটা হচ্ছে কি? সাহায্য করেছিল। এবার আমাকে প্রশ্ন করতে হবে কাকে? আমাকে। তাহলে মিটা হয়ে গেল অবজেক্ট। অর্থাৎ আমি কি বললাম যে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে অবজেক্ট।
তাহলে অবজেক্ট, তার মানে এটাকে আমি বলতে পারি কি ট্রানজিটিভ ভার্ব। এটা ট্রানজিটিভ ভার্ব কেন বললাম, এর অবজেক্ট আছে। আর এইটা হয়ে গেল ইনট্রানজিটিভ ভার্ব। এটা ইনট্রানজিটিভ ভার্ব কেন, এর অবজেক্ট নেই। ঠিক আছে, এতদূর পর্যন্ত ক্লিয়ার হয়েছে তো? তাহলে ইংরেজিতে কোনো এরকম কোনো ভাগ আছে কি যে এই ভার্বগুলোকে বলতে পারে ওই ট্রানজিটিভ আর এই ভার্বগুলো হচ্ছে ইনট্রানজিটিভ? এরকম কিছু নেই। ইংরেজিতে ম্যাক্সিমাম যে ভার্বগুলো আছে সেই ভার্বগুলোকে কিন্তু ট্রানজিটিভ হিসেবে ব্যবহার করা যেতে পারে, ইনট্রানজিটিভ হিসেবেও ব্যবহার করা যেতে পারে। আমি উদাহরণ দিই। হি rang the bell, হি হচ্ছে সাবজেক্ট, rang হচ্ছে ভার্ব। এরপরে দেখি এটা কি, সাবজেক্ট হচ্ছে হি, এবারে rang কে আমি প্রশ্ন করছি। rang রিং হচ্ছে বাজানো, আর rang হচ্ছে তার পাস্ট টেন্স। হি rang মানে সে বাজিয়েছিল। এবার দেখো প্রশ্ন করো একে কি দিয়ে, কি বাজিয়েছিল, দ্য বেল। তাহলে এটা কি হয়ে গেল, অবজেক্ট। কিন্তু আমি যদি বলি দ্য বেল rang, তার মানে কি ঘন্টাটি বেজেছিল। তাহলে দেখো এখানে আমার কোনো অবজেক্টের প্রয়োজন নেই, এইখানে আমার সেন্টেন্সটা শেষ হয়ে যাচ্ছে। যে কাজটা, যে ঘন্টা বাজার যে কাজটা, এইখানেই আমার শেষ হয়ে যাচ্ছে, আমার কোনো অবজেক্টের এখানে প্রয়োজন নেই। তাহলে এটা কি দাঁড়ালো, এটা হলো ইন্ট্রানজিটিভ ভার্ব। আর এইটা, এই ভার্বটা হয়ে গেল ট্রানজিটিভ ভার্ব। তাহলে আমি কি দেখছি, একই ভার্ব একবার একটা সেন্টেন্সে ব্যবহার হচ্ছে ট্রানজিটিভ হিসাবে, আর আরেকবার ব্যবহার হচ্ছে ইনট্রানজিটিভ হিসাবে। তাহলে আমরা কি বলতে পারি, আমি আরেকটা উদাহরণ দিই, তাহলে তোমাদের পরিষ্কার হবে জিনিসটা। The boy flies a kite, মানে হচ্ছে কি ছেলেটি একটা ঘুড়ি ওড়ায়। আর এখানে বলি the bird flies, দেখো ছেলেটি একটা ঘুড়ি ওড়ায়। এই ফ্লাইট হচ্ছে ভার্ব, ফ্লাই মানে হচ্ছে ওড়ানো এখানে। তাহলে ফ্লাই মানে হচ্ছে ওড়ানো। তাহলে the boy flies মানে হচ্ছে ছেলেটি ওড়ায়। কি ওড়ায়, হোয়াট। আমি যদি কোশ্চেন করি হোয়াট, কি ওড়ায়, তাহলে আমি উত্তর পাচ্ছি কি, এ কাইট। তাহলে এই কাইটটা কি হয়ে গেল, অবজেক্ট। কিন্তু দেখো the bird flies মানে হচ্ছে পাখিটা ওড়ে। তাহলে দেখো এখানে কিন্তু আমার কি বা কাকে দিয়ে প্রশ্ন করার আমার কোনো প্রয়োজন নেই, কারণ এইখানেই আমার ক্রিয়াটা শেষ হয়ে যাচ্ছে। তাহলে the bird flies মানে হচ্ছে পাখি ওড়ে। তাহলে পাখি ওড়ে, এই ওড়াটাকে আমাকে প্রশ্ন করার দরকার হবে কি, কি ওড়ে, কাকে ওড়ে। তাহলে এখানে আমার ক্রিয়াটা শেষ হয়ে যাচ্ছে। তাহলে আমি কি বলতে পারি, এটাও একটা ভার্ব, এটাও একটা ভার্ব। তাহলে এইটা এখানে এই সেন্টেন্সে কি হিসাবে ব্যবহার হলো, এই ভার্বটা এখানে ট্রানজিটিভ ভার্ব হিসাবে। আর এটা হয়ে গেল ইন্ট্রানজিটিভ। They broke the ice, broke হচ্ছে ভার্ব, they হচ্ছে সাবজেক্ট। আর the ice টা দেখি কি, তারা, ব্রোক হচ্ছে ব্রেকের পাস্ট টেন্স মানে ভেঙেছিল। তারা কি ভেঙেছিল, এবারে দেখো কি ভেঙেছিল, হোয়াট। কি ভেঙেছিল, আইস মানে বরফটা ভেঙেছিল। তাহলে the ice টা কি হয়ে গেল, অবজেক্ট। তার আমি বলতে পারি কি যে এই ভার্বটার অবজেক্ট আছে। তাহলে এটা হয়ে গেল কি
ট্রানজিটিভ ভার্ব। এবার এখানে আসি আরেকটা, তার মানে কি, দ্য আইস ব্রোক লাউডলি, তার মানে হচ্ছে বরফটা ভেঙেছিল প্রচন্ড আওয়াজ করে, তাই তো? তাহলে এখানেও ভাব হচ্ছে ব্রোক, এখানেও হচ্ছে ভাব ব্রোক। তাহলে এখানে সাবজেক্ট কোনটা? দ্য আইস, মানে বরফটা ভেঙেছিল আওয়াজ করে। তাহলে এখানে যদি এখানে ব্রোকটাকে আমি প্রশ্ন করি কি বা কাকে দিয়ে, কি ভেঙেছিল, কাকে ভেঙেছিল, তাহলে আমার কোনো আনসার এখানে আমি পাচ্ছি না। তাহলে সেই জন্য এই ব্রোকটা হয়ে গেল কি ইন্ট্রানজিটিভ ভার্ব, আর এই ব্রোকটা হয়ে গেল ট্রানজিটিভ। তাহলে ক্লিয়ার হলো? এবারে কোন কোন ভার্ব আছে, কিছু কিছু ভার্ব আছে যে ভার্বগুলো কিন্তু সব সময় ইন্ট্রানজিটিভ। তার কারণ হচ্ছে ভার্বগুলো কখনোই কোনো অবজেক্টের প্রয়োজন হয় না সেই ভার্বটাকে কমপ্লিট করার জন্য। তাহলে সেই ভার্বগুলো কি? সেই ভার্বগুলো হচ্ছে স্লিপ, ফল, লাই। এই ভার্বগুলো হচ্ছে ডাই, যেমন একটা ভার্ব, এগুলো হচ্ছে এমন ভার্ব, এমন ইন্ট্রানজিটিভ ভার্ব যে ভার্বগুলোকে আমি কখনোই ট্রানজিটিভলি ব্যবহার করতে পারবো না। যেমন আমি বলি একটা সেন্টেন্স, The man fell on the ground, তার মানে হচ্ছে লোকটি মাটিতে পড়ে গেল। তাহলে এই যে ফেলটা হচ্ছে ভার্ব। তাহলে আমি যদি ফেলটাকে প্রশ্ন করি কি বা কাকে দিয়ে, কি পড়ে গেল, কাকে পড়ে গেল, আমার আনসার নেই। তাহলে এই ফেলটা হচ্ছে কি ইন্ট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে? তাহলে এই ফেলটাকে তুমি কখনোই ট্রানজিটিভলি ব্যবহার করতে পারো। আবার অন্য সেন্টেন্স দিচ্ছি, The man died last night, এই ডাইটা হচ্ছে ওরকমই একটা ভার্ব যেটা কখনোই আমরা ট্রানজিটিভলি ব্যবহার করতে পারবো। কারণ আমি ডাইকে যদি প্রশ্ন করি, সেন্টেন্সটা মানে কি, দ্য ম্যান ডাইড লাস্ট নাইট, লোকটি গত রাতে মারা যায় বা মারা গেছিল। তাহলে আমি ডাইটাকে যদি প্রশ্ন করি কি মারা গেছিল, কাকে মারা গেছিল, তাহলে কোনো আনসার পাবো কি? পাবো না। তাহলে এই ডাইটাকে কখনোই, এই যে ভার্বগুলো বললাম ডাই, লাই, স্লিপ, ফেল, এই ভার্বগুলো কখনোই ট্রানজিটিভলি ব্যবহার করা যাবে না। আবার কিছু কিছু ভার্ব আছে যে ভার্বগুলোতে একটা নয় একাধিক অবজেক্ট থাকতে পারে। যেমন আমি একটা সেন্টেন্স দিই, মাই ফাদার গেভ মি এ পেন। এখানে ভার্ব কোনটা? গেভ, সাবজেক্ট মাই ফাদার, এটা হচ্ছে ভার্ব। এবার দেখি এটা প্রশ্ন করি, আমার বাবা আমাকে একটা কলম দিয়েছিল, এটা সেন্টেন্সটার মানে হচ্ছে তাই। তাহলে মাই ফাদার সাবজেক্ট, দিয়েছিলেন, কি দিয়েছিল? এ পেন। কাকে দিয়েছিল? আমাকে। তাহলে এইটাকে আমি প্রশ্ন করছি কি হোম দিয়ে, কাকে, আর এটাকে আমি প্রশ্ন করছি হোয়াট। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে একই সেন্টেন্সের মধ্যে আমি দুটো অবজেক্ট পাচ্ছি একটা ভার্বে। তাহলে এইগুলোকে আমি কি বলবো? তাহলে যখন কোন একটা সেন্টেন্সে কোন একটা ভার্বকে আমি যখন কি দিয়ে প্রশ্ন করি, যে উত্তরটা পাই এটা হয়ে গেল ডাইরেক্ট অবজেক্ট। এই পেন, এটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। আর এই যে মি, আমাকে, ওই যে বললাম কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে মি হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। ক্লিয়ার হলো? আমি আরেকটা এক্সাম্পল দিই, তাহলে এটা আরো বেশি ক্লিয়ার হবে। দ্য ম্যান offered me a job, সাবজেক্ট হচ্ছে দ্য ম্যান, অফার হচ্ছে ভার্ব। লোকটি আমাকে একটা কাজের অফার দিয়েছিল, অফার হচ্ছে ভার্ব। তাহলে এখানে আমি যদি প্রশ্ন করি কাকে, কাকে অফার দিয়েছিল? আমাকে। কি অফার দিয়েছিল? একটা জব। তাহলে বুঝতে পারছো মি হচ্ছে কি, ওই যে বললাম কাকে প্রশ্ন উত্তর পেলে সেটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে এটা হয়ে গেল ইনডাইরেক্ট অবজেক্ট।
আর এইটা কি, এটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। তাহলে পুরো ব্যাপারটা ক্লিয়ার হলো ডাইরেক্ট অবজেক্ট ইনডাইরেক্ট অবজেক্ট সম্বন্ধে। এবারে আমি একটা জিনিস বলি যে একটা সেন্টেন্সে তোমরা মনে রাখবে সবসময় যে অবজেক্টটা যেটা ব্যবহার হবে সেই অবজেক্টটা সবসময় হবে নাউন। অবজেক্ট মানে হচ্ছে নাউন, কিন্তু নাউনের বিভিন্ন রূপ আছে, সেইগুলো আমরা এক এক করে দেখি। তাহলে একটা সেন্টেন্সে অবজেক্ট কি কি ভাবে ব্যবহার হতে পারে, যেমন ধর আমি কি বললাম একটা নাউন, যেমন আমি একটা নাউন বলছি কি আই এট রাইস, ঠিক আছে, আমি ভাত খেয়েছিলাম। এবারে দেখো এটাকে প্রশ্ন করি কি খেয়েছিলাম, ভাত। তাহলে এটা কি আমরা জানি রাইস হচ্ছে নাউন, ঠিক আছে। এবারে আবার লিখি হি হেল্প মি, সে আমাকে সাহায্য করেছিল। কাকে সাহায্য করেছিল, মি। তোমরা জানো সবাই মি হচ্ছে প্রোনাউন। আবার লিখছি অন্য একটা সেন্টেন্স লিখি I like to play, আমার খেলতে ভালো লাগে। এই যে লাইক মানে হচ্ছে পছন্দ করা বা ভালো লাগা, তাহলে আমার কি ভালো লাগে, টু প্লে। এই লাইকটাকে আমি কোশ্চেন করছি কি দিয়ে, তাহলে কি আনসার পাচ্ছি, টু প্লে। তাহলে আমরা জানি টু প্লেটা হচ্ছে ইনফিনিটিভ। তাহলে এখানে অবজেক্টটা কি হলো, ইনফিনিটিভ, ঠিক আছে। কিন্তু তোমরা মনে রাখবে এগুলো সবগুলোই হচ্ছে নাউন, এগুলো নাউনেরই একটা করে রূপ। আবার ব্যবহার করছি আই লাভ সুইমিং, এই সুইমিংটা কি, এটা হচ্ছে জেরান্ড। তাহলে এইগুলো তোমাদের আলাদা, তোমরা যদি এখন যদি বুঝতে না পারছো যে ইনফিনিটিভ কি জেরান্ড কি, এগুলো আমার অন্য ক্লাসে তোমরা জানতে পারবে। তাহলে এইখানে সুইমিং, আমি সাঁতার ভালোবাসি, কি ভালোবাসি, সাঁতার। তাহলে এটা হয়ে গেল কি জেরান্ড। তাহলে এটা সুইমিংটা অবজেক্ট, কিন্তু অবজেক্টটা সবসময় কি হবে বললাম, তাহলে জেরান্ডটাও নাউন, ইনফিনিটিভ নাউন, প্রোনাউনটাও নাউন, আর নাউন তো বটেই নাউন। আর একটা এক্সাম্পল দিই, হ্যাঁ আরো দুটো কাজ আছে নাউনের, সেটা দেখ কি কি আছে। এটা তো হলো, আরো দেখো I know his name, মানে কি আমি তার নাম জানি। এবার নোটা প্রশ্ন করো, জানি কি জানি, his name। তাহলে এটা অবজেক্ট অবশ্যই, এটাও কি হয়ে গেল। এবারে দেখো এটা তো নাউন তো পড়ে, কিন্তু দেখো নোটাকে প্রশ্ন করলে পুরোটাই আনসার দিচ্ছে কি জানি, his name। তাহলে শুধুমাত্র নেম নয়, his name। তাহলে এই পুরোটাই হচ্ছে অবজেক্ট, আর পুরোটাই যদি অবজেক্ট হয় তাহলে পুরোটাই হচ্ছে নাউন। কিন্তু তোমরা ছোট থেকে পড়েছো কি যে নাউন মানে হচ্ছে একটাই শব্দ, তাই তো। তাহলে এইখানে কিন্তু দুটো শব্দ মিলে একটা নাউন তৈরি হলো, তাহলে এটাকে আমরা বলবো কি নাউন ফ্রেজ। এবার অন্য একটা সেন্টেন্স লিখি I know what his name is, আমি জানি তার নাম কি। এবার সাবজেক্ট হচ্ছে আই, নো হচ্ছে ভার্ব। তাহলে নোটাকে আমি প্রশ্ন করি, আমি জানি কি জানি, হোয়াট হিজ নেম ইজ, তার নাম কি। তাহলে এই পুরোটাই হচ্ছে অবজেক্ট এখানে। কারণ কি প্রশ্ন, যখন আমি নোটাকে প্রশ্ন করছি কি দিয়ে, তখন এই পুরো অংশটাই আমাকে উত্তর দিচ্ছে কি আমি তার নাম জানি। তাহলে হোয়াট হিজ নেম ইজ, তার নাম কি সেটা আমি জানি। তাহলে দেখো এর মধ্যে একটা, এই অংশটার মধ্যে আবার একটা ফাইনাইট ভার্ব রয়েছে ইজ। তাহলে এটাকে আমি কি বলতে পারি, এটা হচ্ছে ক্লজ। তাহলে আমি এটা কি নাম দেবো, আগেও বলেছি যে অবজেক্ট হচ্ছে সবসময় নাউন। তাহলে যেহেতু এটা অবজেক্ট তাহলে অবশ্যই এটা নাউন, কিন্তু এটা কি, এটা হলো নাউন ক্লজ। তাহলে আবার রিমাইন্ডারের জন্য আরেকবার বলছি তোমাদের যে
একটা সেন্টেন্সে অবজেক্ট কি কি হতে পারে? একটা সেন্টেন্সে অবজেক্ট হতে পারে নাউন হিসাবে, প্রোনাউন হিসাবে, ইনফিনিটিভ হিসাবে, জিরান হিসাবে, নাউন ফ্রেজ হিসাবে, আর নাউন ক্লজ হিসাবে। কোন একটা সেন্টেন্সে এইগুলো সব অবজেক্ট হতে পারে। তাহলে যখন এই প্রত্যেকটাই কিন্তু এই প্রত্যেকটাই হচ্ছে এক একটা নাউন। নাউন ক্লজও হচ্ছে নাউন, নাউন ফ্রেজও নাউন, জিরান্ডও নাউন, ইনফিনিটিভও নাউন, প্রোনাউনও নাউন, আর নাউন তো নাউন বটে। ঠিক আছে, এইবারে তোমাদের অন্য ধরনের অবজেক্টের কথা। অবজেক্ট কিন্তু একটা সেন্টেন্সে রিফ্লেক্সিভলি ব্যবহার হতে পারে। তোমরা রিফ্লেক্সিভ প্রোনাউনে পড়েছো। রিফ্লেক্সিভ প্রোনাউন কোনগুলো? যে প্রোনাউন গুলো সাবজেক্ট থেকেই তৈরি হচ্ছে, যেমন মাই সেলফ, ইয়োর সেলফ, দেম সেলফ, এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে এগুলো আমরা কিভাবে লিখবো? যেমন ধরো আই হার্ট মাই সেলফ, মানে আমি নিজেকে আঘাত করেছিলাম। আমি যদি হার্টটাকে প্রশ্ন করি, তাকে, নিজেকে, তাহলে মাই সেলফটা কোথা থেকে তৈরি হলো? আই থেকে। তাহলে আই থেকে হচ্ছে মাই সেলফ। ঠিক অন্যরকম ভাবে বলতে পারি হি হেল্প হিমসেলফ। এগুলো হচ্ছে সব রিফ্লেক্সিভ প্রোনাউন। এই হি থেকে হচ্ছে হিমসেলফ আর আই থেকে হচ্ছে মাই সেলফ। তাহলে অবজেক্ট হিসেবে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউনকেও ব্যবহার করতে পারি। আরেক ধরনের অবজেক্ট আছে, সেটা কি? সেটাকে বলা হয় কোগনেট অবজেক্ট। কোগনেট, আগে যেমন রিফ্লেক্সিভটা বললাম সেটা সাবজেক্ট থেকে তৈরি হচ্ছিল, এই অবজেক্টটা তৈরি হবে ভার্ব থেকে। কিরকম দেখো, একটু আগে তোমাদের আমি বললাম যে স্লিপ, ডাই এগুলোকে ট্রানজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করা যাবে না, কিন্তু দেখো এই সেন্টেন্সটা লক্ষ্য করো, হি ডাইড এ হিরোইক ডেথ। এই হিরোইক ডেথ এটা হচ্ছে অবজেক্ট, কার? ডাইড। হি ডাইড এ হিরোইক ডেথ। এই হিরোইক ডেথটা, এই ডেথটা কোথা থেকে এসেছে? ডাই থেকে। এই যে বললাম ভার্ব থেকে তৈরি হচ্ছে। আবার অন্য একটা সেন্টেন্স বলছি যে দে ফট এ গুড ফাইট। তার মানে হচ্ছে তারা একটা ভালো লড়াই লড়েছিল। কি লড়েছিল? একটা ভালো লড়াই। তাহলে দেখো এই ফাইটটা এই ভার্বটা থেকে এসেছে। ফাইট হচ্ছে লড়াই করা, তার পাস্ট টেন্স হচ্ছে ফট। তাহলে এই ফাইটটা, এই অবজেক্টটা এলো কোথা থেকে? এই ফাইট থেকে। তাহলে এটা হচ্ছে কোগনেট অবজেক্ট। তাহলে এই ধরনের অবজেক্টগুলোকে আমরা কি বলতে পারি? এগুলোকে আমরা বলবো কোগনেট অবজেক্ট। ঠিক আছে, এইবারে আসি অন্য একটা ভার্বের কথা। এটাও কিন্তু কেন বলছি আমি, কারণ এটা ট্রানজিটিভ ভার্ব ইনট্রানজিটিভ ভার্বের সাথে সম্পর্কিত। এই ধরনের ভার্বকে বলা হয় ভার্ব উইথ ইনকমপ্লিট প্রেডিকেশন। এখন এই নামটা তো দেওয়া হচ্ছে কেন? ইনকমপ্লিট মানে তোমরা জানো, ইনকমপ্লিট মানে হচ্ছে যেটা অসম্পূর্ণ। আর প্রেডিকেশন শব্দটা হচ্ছে প্রেডিকেট থেকে। আমরা জানি যে একটা সেন্টেন্সে সাবজেক্টকে বাদ দিয়ে প্রথমে সাবজেক্ট, তারপর সাবজেক্ট থেকে বাকি যে অংশটা থাকে সেন্টেন্সের মধ্যে সেটা হচ্ছে প্রেডিকেট। যেমন আগের যে সেন্টেন্স গুলো বললাম তার মধ্যে থেকে আমরা বলতে পারি, যেমন ধরো হি ব্রোক এ কাপ। তার মানে হচ্ছে সে একটা কাপ ভেঙেছিল। হি হচ্ছে সাবজেক্ট আর এইটা হচ্ছে প্রেডিকেট। এটা হচ্ছে প্রেডিকেট। তাহলে এটা আমরা একটা সম্পূর্ণ প্রেডিকেট বলতে পারি। হি হচ্ছে সাবজেক্ট আর ব্রোক এ কাপ হচ্ছে প্রেডিকেট। তাহলে হি ব্রোক এ কাপ, তার মানে হচ্ছে সে একটা কাপ ভেঙেছিল। তাহলে এই প্রেডিকেটটা কিন্তু একটা সম্পূর্ণ বা কমপ্লিট প্রেডিকেট। ঠিক আছে, কিন্তু অনেক সেন্টেন্স দেখবে যে সাবজেক্টের পরে যখন আমি ভার্ব লিখছি, সেই ভার্বের পরে কিন্তু প্রেডিকেটটা কমপ্লিট হচ্ছে না। তাহলে একটা এক্সাম্পল দিয়ে দেখো, the man seems
দ্য ম্যান হচ্ছে সাবজেক্ট, তাহলে সাবজেক্টের পরে বাকি অংশটা হচ্ছে প্রেডিকেট। তাহলে এবার দেখো তো প্রেডিকেটটা কি কমপ্লিট হলো? আমি যখন বলছি দ্য ম্যান সিংস, লোকটাকে দেখে মনে হচ্ছে, তাহলে লোকটাকে দেখে মনে হচ্ছে, সেন্টেন্সটা কমপ্লিট হচ্ছে কি? আমাকে বলতে হবে লোকটাকে দেখে কেমন মনে হচ্ছে। আমি লিখলাম কি? হ্যাপি। আমি যে হ্যাপি লিখলাম তখন প্রেডিকেটটা কমপ্লিট হয়ে গেল। তার আগে কি ছিল? ইনকমপ্লিট। সেই জন্য আমি ভার্বটাকে কি বলছিলাম? ইনকমপ্লিট প্রেডিকেশন, মানে প্রেডিকেশনটা কমপ্লিট হচ্ছিল না। এখন যেই আমি হ্যাপি লিখলাম তখন প্রেডিকেটটা কমপ্লিট হয়ে গেল। তাহলে এই শব্দটা কি বললো? প্রেডিকেটটাকে কমপ্লিট করতে সাহায্য করলো। এই হচ্ছে কমপ্লিমেন্ট। আবার দেখো, আমি কাউকে বলছি ইউ লুক টায়ার্ড। ইউ লুক, যদি আমি শুধু বলি ইউ লুক, তার মানে তোমাকে মনে হচ্ছে, তোমাকে দেখে মনে হচ্ছে। তাহলে এই যে ইউ হচ্ছে সাবজেক্ট, লুক হচ্ছে ভার্ব। তাহলে দেখো দেখি, এটা হচ্ছে সাবজেক্ট আর এটা হচ্ছে প্রেডিকেট। তাহলে প্রেডিকেটটা কি কমপ্লিট হলো? আমি যখন বললাম তোমাকে দেখে মনে হচ্ছে, আমাকে তো বলতে হবে তোমাকে দেখে কেমন মনে হচ্ছে। তাহলে কেমন কি? ইউ লুক টায়ার্ড, তার মানে হচ্ছে তোমাকে দেখে ক্লান্ত মনে হচ্ছে। এটা কিন্তু ওই ট্রানজিটিভ ভার্বের সাথে মিলিয়ে নেও না। এটা কি? এটা কি বা কাকে দিয়ে প্রশ্ন করছি না আমি। এটার প্রশ্নটা কেমন হলো? তোমাকে দেখে কেমন মনে হচ্ছে। আমার কিন্তু অবজেক্টকে ওইটাই মনে রাখবে যে অবজেক্টকে অবজেক্ট বটে কিনা সেটাকে আমার জানার জন্য শুধুমাত্র প্রশ্ন করতে হবে কি বা কাকে দিয়ে। এখানে কিন্তু লুককে আমি কি বা কাকে দিয়ে প্রশ্ন করছি না। এটা কেমন মনে হচ্ছে? টায়ার্ড। তাহলে এই টায়ার্ডটা কি হয়ে গেল? কমপ্লিমেন্ট। আবার দেখো, ইউ আর। আমি যদি বলি ইউ আর মানে হচ্ছে তুমি হও, তাহলে ইউ হচ্ছে সাবজেক্ট আর ই আরটা হচ্ছে প্রেডিকেট। তাহলে দেখো প্রেডিকেটটা কমপ্লিট হলো আমি যখন বলছি তুমি হও। তাহলে আমাকে বলতে হবে, এমন কোন একটা ওয়ার্ড দিতে হবে যেটা প্রেডিকেটটা কমপ্লিট হচ্ছে। ইউ আর ক্লেভার, মানে হচ্ছে তুমি হচ্ছে চালাক। তাহলে এই ধরনের এই ক্লেভারটা তোমরা জানো অ্যাডজেক্টিভ, এই ধরনের অ্যাডজেক্টিভকে বলা হয় কি? প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, যেহেতু এটা প্রেডিকেটে বসছে। তাহলে এটা এই যে ক্লেভার শব্দটা, এই শব্দটা কি করলো? এই প্রেডিকেটটাকে কমপ্লিট করলো। তাহলে এখানে ক্লেভারটা হচ্ছে কি? কমপ্লিমেন্ট। একটা জিনিস তোমরা মনে রাখবে, প্রত্যেকটা বিভাগই হচ্ছে ভার্ব উইথ ইনকমপ্লিট প্রেডিকেশন। মানে কোন একটা সেন্টেন্স যদি বিভাগ ব্যবহার করি এবং বিভাগের পরে যদি আমি আর কিছু না লিখি, তার মানে জানবে যে সেন্টেন্সটা ইনকমপ্লিট। বিভাগ ব্যবহার করলে তোমাকে কমপ্লিমেন্ট বসাতে হবে সেন্টেন্সটাকে কমপ্লিট করার জন্য। তাহলে তোমাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, শুধুমাত্র কি ইন্ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে কি কমপ্লিমেন্ট ব্যবহার হয়? না, ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রেও কমপ্লিমেন্ট ব্যবহার হতে পারে। তার মানে হচ্ছে যে আমি একটা সেন্টেন্সের সাবজেক্ট লিখলাম, ট্রানজিটিভ ভার্ব মানে তার অবজেক্ট থাকবে নিশ্চয়ই। তাহলে সাবজেক্ট লিখলাম, ভার্ব লিখলাম, অবজেক্ট লিখলাম, কিন্তু তবুও সেন্টেন্সটা কমপ্লিট হচ্ছে না। কেমন দেখো, they kept us। দেখো দে হচ্ছে সাবজেক্ট, কেপ্ট হচ্ছে ভার্ব, আস কাদেরকে? আমাদেরকে রেখেছিল। কাদেরকে রেখেছিল? আমাদেরকে। তাহলে এটা হচ্ছে অবজেক্ট। তাহলে সাবজেক্ট দিলাম, ভার্ব দিলাম, অবজেক্ট দিলাম, তবুও সেন্টেন্সটা কমপ্লিট হচ্ছে না। তারা আমাদেরকে রেখেছিল। তাহলে সেন্টেন্সটাকে কমপ্লিট করার জন্য আমাকে একটা ওয়ার্ড দিতে হচ্ছে কি? ওয়েটিং। তারা আমাদেরকে অপেক্ষা করে রেখেছিল। সাবজেক্ট দিলাম, ভার্ব দিলাম, অবজেক্ট দিলাম, কিন্তু তবুও সেন্টেন্সটা আমার কমপ্লিট হচ্ছে না। তাহলে সেই জন্য আমাকে কি দিতে হচ্ছে? একটা ওয়েটিং শব্দটা লাগাতে হচ্ছে, তবে আমার সম্পূর্ণ হচ্ছে বাক্যটা। তাহলে এখানে ওয়েটিং কি হয়ে গেল? কমপ্লিমেন্ট। তাহলে তোমরা কি দেখছো যে ইন্ট্রানজিটিভ ভার্বেরও কমপ্লিমেন্ট ব্যবহার হতে পারে, ট্রানজিটিভ ভার্বেরও কমপ্লিমেন্ট ব্যবহার হতে পারে। দ্য সিলেক্টরস made him captain। তাহলে দ্য সিলেক্টরস হচ্ছে সাবজেক্ট, মেড হচ্ছে ভার্ব, হিম হচ্ছে অবজেক্ট। সিলেক্টররা তাকে করেছিল, সিলেক্টররা তাকে করেছিল, সেন্টেন্সটা কমপ্লিট হচ্ছে। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট আছে, তবুও সেন্টেন্সটা ইনকমপ্লিট।
তাহলে আমাকে এই শব্দটা লাগাতে হচ্ছে ক্যাপ্টেন। কি করেছিল? ক্যাপ্টেন। তাহলে পুরো সেন্টেন্সটার মানে হচ্ছে কি, সিলেক্টররা তাকে ক্যাপ্টেন করেছিল। তাহলে ক্যাপ্টেনটা কমপ্লিমেন্ট। বোঝা গেল? তাহলে আশা করছি যে তোমরা ট্রানজিটিভ ভার্ব, ইন্ট্রানজিটিভ ভার্ব সম্পর্কে তোমাদের যদি কোনো আগে ডাউট থেকে থাকে সেই ডাউটটা ক্লিয়ার করতে পারলাম। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই লিখবে, আমি তোমাদের কমেন্টের উত্তর দিয়ে আমি সেগুলো তোমাদেরকে আবার বোঝানোর চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ।